রোগীর পা ফুলে ঢোল, ও যন্ত্রণায় আছাড়ি বিছাড়ি খাচ্ছে। এদিকে কেউ সমাধান দিতে পারছে না, অথচ জীবক বলছে দ্রুত রোগী সুস্থ হয়ে উঠবে। ও বন্ধু শিলভদ্রকে পাঠিয়েছে বিশুদ্ধ জল, কাপড়, কর্পূর আর রক্তচন্দন আনতে। সঙ্গে গরম জলে অস্ত্রোপচারের অস্ত্রগুলিকেও শুদ্ধ আর জীবাণুমুক্ত করে আনতে বলেছে। সকলে অধীর আগ্রহে রয়েছে এরপরে জীবক কি করে, কিভাবে চিকিৎসা করবে ও মরণাপন্ন রোগীকে। শিলভদ্র একটু দেরিই করছে। শল্যোপচারের জন্য যে অস্ত্রগুলো শিলভদ্রকে দিয়েছে জীবক, তার মধ্যে একটি ধারালো ফলকও আছে। তাহলে কি জীবক রোগীর পা কেটে ফেলারই সিদ্ধান্ত নিয়েছে? সবাই এই চিন্তাই করছে। জীবক এখন আতশ কাঁচ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রোগীর পাখানা। মাঝে মাঝে চাপ দিচ্ছে দু এক জায়গায়। তাতে রোগী ব্যথায় চিৎকার করে উঠছে। শান্ত থাকো, আর একটু সহ্য করো। এইখানটা দেখি। কিছুক্ষণ পরে শিলভদ্র ঢোকে, সঙ্গে মণিভদ্রও আসে। মণিভদ্রর হাতে মাটির পাত্র, তাতে জল, আর শিলভদ্র চ্যাপটা একটি পাত্রের উপরে এনেছে অস্ত্রপাতি, কর্পূর আর রক্তচন্দন। অন্য হাতে সাদা কাপড়। জীবক বড় গামলা মতো একটি পাত্র নেয়। তারপর রোগীর ফুলে যাওয়া পায়ের পাতা সেই গামলার মধ্যে রাখে। সবাই তীক্ষ্ণ চোখে দেখছে জীবক কি করে। কেউ চোখ সরাচ্ছে না। জীবক থালা থেকে ছোট চিমটি তুলে নেয়। এক হাতে আতশ কাঁচ, অন্য হাতে চিমটি, ও রোগীর পায়ের গোড়ালির কাছে চিমটি বোলায়। এবার রোগী তারস্বরে চিৎকার করে ওঠে। জীবক শিলভদ্রকে বলে, রোগীকে ভালো করে চেপে ধরো, যেন একটু নড়াচড়া না করতে পারে। ধরো ভালো করে। জীবকের কথা মতো শিলভদ্র রোগীকে চেপে ধরে। মণিভদ্রও হাত লাগায়, সেও চেপে ধরে রোগীকে। জীবক চিমটির ডগা দিয়ে রোগীর গোড়ালিতে কিছু চেপে ধরে। তারপর এক টানে বের করে নিয়ে আসে একটি লম্বা বেলের কাঁটা। সঙ্গে সঙ্গে নালা দিয়ে যেমন জল বেরোয়, সেই রকমই রক্ত আর পুঁজ বেরোতে থাকে রোগীর পায়ের গোড়ালি থেকে। গামলা প্রায় ভরে যায় সেই পুঁজে। রোগীর পায়ের ফোলা অংশে এবার দু হাতে চাপ দিতে থাকে জীবক। রোগী ছটফট করছে। শিলভদ্র আর মণিভদ্র গায়ের জোরে চেপে ধরে আছে রোগীকে। জীবকের চাপে আরো পুঁজ আর রক্ত বেরোয়। একসময় রোগীর পায়ের ফোলা কমে যায় অনেকটা। জীবক কর্পূর জল দিয়ে ভালো করে রোগীর পা ধুয়ে দেয়। তারপর রক্তচন্দনের প্রলেপ লাগায়। সব শেষে সাদা কাপড় জড়িয়ে ভালো করে বেঁধে দেয় ক্ষতস্থান। জীবক শিলভদ্রকে বলে, একে একটু গরম দুধ খাওয়া, 2-3 দিন শুয়ে থাক, তারপর ভালো হয়ে যাবে। আচার্য মিহির বলে, আশ্চর্য, এই সামান্য বেল কাঁটা এত কাণ্ড করেছে, এ তো খেয়াল করিনি। আচার্য বরুণ দত্ত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সে সব থেকে প্রবীণ এবং অভিজ্ঞ শল্য চিকিৎসক। ওর এটা লক্ষ্য করা উচিত ছিল। বরুণ দত্ত বলে, আমি দুঃখিত জীবক, আমার অক্ষমতা আমি মেনে নিচ্ছি। সেই সঙ্গে আমি এও মেনে নিচ্ছি যে তুমি শ্রেষ্ঠ ভীষক ও শল্যবিদ, তোমার তুলনা নেই জীবক। জীবক বরুণ দত্তকে বলে, আচার্য, এই বিদ্যা আমি আপনার কাছেই শিখেছি। কোনোভাবে কাঁটাটি আপনার দৃষ্টি এড়িয়ে গেছে, আর আমি সেটা দেখতে পেয়েছি। কিন্তু আমার দেখা তো সেই আপনারই দেওয়া বিদ্যার চোখ দিয়ে। এ তো আপনারই সফলতা।
আপনি আমাকে আশীর্বাদ করুন। এই বলে জীবক তিনজন আচার্যকেই প্রণাম করে। বরুণ দত্ত বাকরুদ্ধ হয়ে যায়, জড়িয়ে ধরে জীবককে। এবার জীবক আচার্য আত্রেয়র সামনে এসে দাঁড়ায়, পূর্ণ দৃষ্টিতে তাকায় গুরুর দিকে। মুখে শুধু বলতে পারে, গুরুদেব। আত্রেয়র চোখ মুখ আনন্দে ঝলমল করে। ওর সব থেকে প্রিয় ও শ্রেষ্ঠ ছাত্রের সাফল্যে আনন্দ আর ধরছে না। আত্রেয় জীবকের মাথায় হাত রেখে বলে, আমি খুশি হয়েছি জীবক। তুমি জম্বুদ্বীপের চিকিৎসা শাস্ত্রের আগামী দিনের পথিকৃৎ। তুমি প্রকৃত ভীষক রত্ন। এরপর আত্রেয় মণিভদ্রকে কিছু ইশারা করে। মণিভদ্র প্রস্তুত হয়েই ছিল। সে রূপোর থালায় হলুদ উত্তরীয় এগিয়ে দেয়। স্নাতক চিহ্ন সেই হরিদ্রাবর্ণ উত্তরীয় পরম স্নেহে জীবকের গায়ে পরিয়ে দেয় আত্রেয়। বলে, জীবক, আমি তোমাকে স্নাতক উপাধি দিলাম। তুমি সবার চেয়ে যোগ্য। তুমি প্রথম স্থানে আছো। তুমি তুমি প্রথমদের মধ্যে প্রথম। জীবক, আমি আচার্য আত্রেয় বলছি, তুমি সেরা। জীবক আবারও প্রণাম করে গুরুকে। তারপর উঠে দাঁড়ায়, কিন্তু তারপরেই জীবকের মুখ অন্ধকার হয়ে যায়। সে বলে, গুরুদেব, কিন্তু আমার দক্ষিণা সে তো আমাকে দিতেই হবে। আত্রেয় গম্ভীর হয়ে যায়, ভারী গলায় বলে, নিশ্চয়ই গুরু দক্ষিণা তোমাকে দিতেই হবে জীবক। স্মরণ করো, এই আশ্রমে প্রবেশ করার প্রথম দিন তুমি কি প্রতিজ্ঞা করেছিলে? জীবক মাথা নিচু করে থাকে। তারপর ধীরে ধীরে বলে, আমার মনে আছে গুরুদেব। আচার্য মিহির, আচার্য বরুণ দত্ত, মণিভদ্র, শীলভদ্র সকলে অবাক হয়ে তাকায় জীবকের দিকে। কি এমন প্রতিজ্ঞা যার জন্য এই আনন্দের দিনেও জীবক এমন ম্রিয়মান হয়ে পড়েছে? আচার্য আত্রেয়ই বা কেন এমন গম্ভীর হয়ে গেলেন? আত্রেয় একবার সকলের দিকে তাকায়, তারপর জীবককে বলে, জীবক, এরা বোধ হয় কেউই জানে না তোমার সেই গুরু দক্ষিণা দেওয়ার প্রতিজ্ঞার কথা। বলো, সেদিন তুমি কি প্রতিজ্ঞা করেছিলে? জীবক আস্তে আস্তে মাথা তোলে। ওর চোখ জলে ভেসে যাচ্ছে। খুব ক্ষীণ গলায় জীবক বলে, আমি অজ্ঞাত কুলশীল এক বালক। বালক পিতার কাছে কিছু না বলে সুদূর মগধের রাজগৃহ থেকে পালিয়ে এসেছিলাম এই তক্ষশিলায়। কোন বিদ্যা শিখবো, কার কাছে শিক্ষা নেব আমি কিছুই জানতাম না। তখন শ্রেষ্ঠী কুন্তল আমাকে পরামর্শ দেন আয়ুর্বেদ শেখার। তিনি আমাকে গুরুদেব আচার্য আত্রেয়র কাছে পৌঁছে দেন। ও শিক্ষা গ্রহণের আবেদন শুনে গুরু আমার কাছ থেকে গুরু দক্ষিণা চান। কিন্তু আমার কাছে একটি কাহনও সেদিন ছিল না। এদিকে গুরু দক্ষিণা ছাড়া গুরু শিক্ষা দেবেন না বলে আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, আমার বিদ্যা শিক্ষা শেষ হলে আমি আজীবন গুরুর দাস হয়ে থাকব। এই দক্ষিণা গ্রহণ করে গুরু আত্রেয় আমাকে আয়ুর্বেদ শিক্ষা দেন। জীবকের কথা শুনে সকলে কেঁপে ওঠে। আচার্য মিহির বলে, এমন একজন ভীষক রত্ন দাস হয়ে থাকবে, এও কি হতে পারে? আচার্য আত্রেয় তেমনই গম্ভীর হয়ে আছে। মিহিরের কথা শুনেও বলে ওঠে, কেন হতে পারবে না মিহির? শতবার হতে পারে, সহস্রবার হতে পারে,
জীবক যদি প্রকৃত জ্ঞানী হয়ে থাকে তাহলে ওর প্রতিজ্ঞাও রাখবে। যে অঙ্গীকার ভঙ্গ করে সে আর যাই পারুক কখনো বড় হতে পারে না, শ্রেষ্ঠ হতে পারে না। আচার্য বরুণ দত্ত মিনমিন করে বলে, কথাটা আপনি ভুল বলেননি আচার্য আত্রেয়। প্রতিজ্ঞা যখন করেই ফেলেছে তখন এই ছাড়া আর উপায় কি? বরুণ দত্তর কথা শুনে ওর দিকে আগুন চোখে তাকায় আচার্য মিহির। এই মুহূর্তের ভয়ে জীবকের গত 7টি বছর কেটেছে। প্রতি মুহূর্তেও ভেবেছে এই সময়টির কথা। শিক্ষা শেষ হলে যখন ওর পুরনো প্রতিজ্ঞা বাক্যের কথা উঠবে তখনও কি করবে? কোনোদিনই কিছু ভেবে পায়নি। চোখের জল মুছে ফেলে জীবক, তারপর বলে, ঠিক আছে গুরুদেব, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে প্রস্তুত। আমার বাকিটা জীবন আমি আপনার দাস হয়েই কাটাব। আমার সমস্ত বিদ্যা, এই স্নাতক উপাধি, ভীষক রত্ন নামক সম্মান, এই সব কিছু আমি আপনার চরণে বিসর্জন দিচ্ছি। এই বলে জীবক ওর গায়ে জড়ানো হলুদ রঙের উত্তরীয় খুলে আচার্য আত্রেয়ের পায়ের কাছে রাখে। না 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 না, এই হতে পারে না, বলে ওঠে মণিভদ্র। শিলভদ্র এগিয়ে আসে। গুরু আত্রেয়র সামনে তারা হাত জোড় করে দাঁড়ায়। তারপর বলে, গুরুদেব, জীবকের বদলে আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব, কিন্তু আপনি জীবককে মুক্ত করে দিন। ওর মতো চিকিৎসককে আজ জম্মুদ্বীপের ভীষণ দরকার। ও দাস হয়ে থাকলে তার চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে গুরুদেব? জীবক শিলভদ্রকে বাধা দেয়। সে বলে, না না শিল, তা হয় না। আর আমার জন্য তোমার জীবনটা নষ্ট হতে দিতে আমি পারি না। গুরুদেব, আপনি আমাকেই দাস হিসাবে গ্রহণ করুন। আচার্য আত্রেয় গভীর দৃষ্টিতে তাকায় জীবকের দিকে। অন্যরা উদ্বিগ্নভাবে আত্রেয়কে দেখতে থাকে। কি সিদ্ধান্ত নেবে আত্রেয়? কেউই আন্দাজ করতে পারে না।